হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। প্রত্যেকে গুড মর্নিং। আজকে তোমাদেরকে ইভিএসের বেশ কিছু ইম্পর্টেন্ট, কালকে তোমাদের পরীক্ষা, তো বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে আলোচনা করে দেবো, যেগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। দেখে নাও, কালকে পরীক্ষা আছে, অবশ্যই ক্লাসটা একটু মন দিয়ে করো, কারণ আশা রাখছি এইরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, দেখবে আশা করছি অনেকটা তোমরা উপকার হতে পারবে। আজকে যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে সিটেট 31শে ডিসেম্বর 2021, কারণ এগুলো অনলাইনে পরীক্ষা হয়েছিল। এই প্রশ্নগুলো সচরাচর তোমরা কোথাও পাওনি, তো এখানে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে বলে দেবো, ইংলিশে বাংলায় দুটোতেই আছে। তো আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটাও আমি কিন্তু তোমাদের বলে দেবো। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। চলো, আর কালকে তোমাদের পরীক্ষার আগেই তোমরা পৌঁছে যাবে সবাই নিজের গন্তব্যস্থলে, আর প্রত্যেকে 2 কপি করে অ্যাডমিট নিয়ে যাবে। ঠিক আছে, 2 কপি করে অ্যাডমিট নিয়ে যাবে। তোমরা অবশ্যই ব্ল্যাক কালির পেন নিয়ে যাবে। প্রয়োজনে তোমাদের পাসপোর্ট ছবি, আধার কার্ড, এগুলো কিন্তু তোমরা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো কী কী নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে আমি বলে সময় নষ্ট করছি না। চলো আমরা ক্লাসটা করি, যেটা কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, ফার্স্ট কোশ্চেন আনসার করো। এই প্রশ্নটা এসেছিলো তোমাদের সিটেট 2021 সালে, যেটা 31শে ডিসেম্বর পরীক্ষা হয়েছে। সেখানে এসেছিলো যে বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়। তাহলে বুঝতে পেরেছো, তাহলে ভিটামিনের অভাবে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেগুলো একটু ভালো করে পড়ে নাও, একবার চোখ বুলিয়ে নাও, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। ভিটামিন B12, ভিটামিন B12, যেটাকে ইংরেজিতে বলছে ভিটামিন B2, ভিটামিন B1 এবং ভিটামিন B3। প্রত্যেকে আনসার করো। কী হবে আনসার? প্রত্যেকে আনসার করো। ওকে, প্রত্যেকে সঠিক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3 হচ্ছে আমাদের এই প্রশ্নের কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান নাম্বার 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার, ভিটামিন B1। তাহলে ভিটামিন B1 এর অভাবে যদি আমাদের কি হবে, বেরিবেরি রোগটি হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখো। ওকে, চলো আমরা একটু কুইক রিভিশন করে নিই, অর্থাৎ কোন ভিটামিনের কি নাম রয়েছে এবং কোন কোন ভিটামিনের অভাবে আমাদের কি কি রোগ হতে পারে একটু আমরা পরীক্ষার আগে একটু দেখে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ারলি মনে থেকে যাবে। ওকে, দেখো প্রথমে যেটা আমরা দেখব ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এ। ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায়? দুধ, মাখন, ডিম, গাজর, কড লিভার, ওয়েল, টমেটো, কুমড়ো, সবুজ শাকসবজি। তাহলে বোঝা গেল। তাহলে ভিটামিন এ সব থেকে পাওয়া যায় কোথায়? যেটা হচ্ছে কড লিভার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোথায় পাওয়া যায়? কড লিভার। এটা কিন্তু মাথায় রাখবে। বা সামুদ্রিক যে মাছ রয়েছে সেখানে পাওয়া যায়, পাঁঠার যকৃতে পাওয়া যায়, এগুলো কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ লিভারে সব থেকে বেশি ভিটামিন এ পাওয়া যায়। ওকে, আর একটা জিনিস যেটা মাথায় রাখো, এটা কি করছে, আমাদের বৃদ্ধি এবং চোখের এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে কি রাতকানা রোগ হয়ে থাকে, দাঁতের অনিয়মিত বৃদ্ধি হয় না, মানে দাঁতের আমাদের যে দাঁত রয়েছে সেটা কিন্তু অনিয়মিত বৃদ্ধি হয়। এছাড়াও ভিটামিন এর অভাবে কী কী রোগ হয় দেখে নাও। এছাড়াও ভালো করে দেখো, এখানে দেখো বলছে ভিটামিন এর অভাবে কী হচ্ছে, আমাদের রাতকানা রোগ হচ্ছে। এছাড়াও ফিনোডার্মা। ফিনোডার্মা মানে আমাদের যে ত্বকটা রয়েছে সে ত্বকটা মানে ব্যাঙের খোসার, গায়ের খোসার মতো হয়ে যাবে, মানে খসখসে। তারপরে বলছে কি কেরোটোম্যালেসিয়া। তাহলে এখানে আমরা দেখলাম ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের 3 ধরনের রোগ হয়। একটা হচ্ছে কি রাতকানা, একটা হচ্ছে ফিনোডার্মা, আর একটা হচ্ছে কেরোটোম্যালেসিয়া। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তারপর দেখো ভিটামিন B1। ভিটামিন B1 এর ফলে কী রোগ হচ্ছে? বেরিবেরি, এটা তোমরা প্রত্যেকেই জানো। তারপরে দেখো ভিটামিন B2। ভিটামিন B2 এর ফলে হচ্ছে স্টোমাটাইটিস বা গ্লোসাইটিস। স্টোমাটাইটিস এবং গ্লোসাইটিস দুটো হচ্ছে মেডিকেল টার্ম। এটার মানে হচ্ছে আমাদের মুখের ভেতরে ঘা হয়ে যাওয়া। ঠিক আছে। ভিটামিন B3। ভিটামিন B3 হচ্ছে কি দৃশ্য শ্রাবক, অর্থাৎ আমাদের যে মানে কোনো কিছু দেখতে পাই না সেখানেও কিন্তু এই ধরনের প্রবলেমটা হতে পারে। ভিটামিন B6 এর কারণে হচ্ছে কি নিউরোপ্যাথি। দেখো দেখো ভিটামিন B3 কারণে যে রোগটি হয় আমাদের সেটা হচ্ছে পেলিগ্রা। এটা কিন্তু মাথায় রাখবে। ভিটামিন B3 কারণে যে রোগটি আমাদের হয় সেটা হচ্ছে পেলিগ্রা। ভিটামিন B6 এর কারণে যে রোগটি হয় সেটা হচ্ছে নিউরোপ্যাথি। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তারপরে চলে আসি, দেখো তারপরে আছে আমাদের ভিটামিন B7। ভিটামিন B7-এর কারণে যেটা হয় সেটা ডার্মাটাইটিস এবং এন্টেরিস। ডার্মাটাইটিস মানে এটা ত্বকের রোগ একটি। ভিটামিন B12 যেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা হয়ে থাকে। ভিটামিন B6 স্কার্বি হয়ে থাকে। তার সঙ্গে আমরা কি দেখব, ভিটামিন ডি। ভিটামিন ডি এর ফলে রিকেট রোগ হয় শিশুদের, আর বড়োদের হয় কি অস্টিওম্যালেসিয়া, এটা মনে রাখবে। ভিটামিন ই যেটা হচ্ছে বন্ধ্যত্ব, অর্থাৎ ভিটামিনের অভাব হলে মেয়েরা কিন্তু বাচ্চা দিতে পারে না, অর্থাৎ তারা বন্ধ্যত্ব লাভ করে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়, অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায় সেখানে কিন্তু রক্ত জমাট বাঁধে না, এটা কিন্তু মাথায় রাখবে। আর ভিটামিন এইচ যেটা হচ্ছে দাঁত ও অস্থির গঠন করে। আর আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখো। তারপর দেখো ফ্লোরাইডটা কী করে, আমাদের দাঁতের ক্ষয় করে যদি ফ্লোরাইডের পরিমাণ কমে যায়। আয়রন রক্তকল্পতা হয়। ক্যালসিয়াম হাড় ও দাঁতের দুর্বলতা। ফসফরাস শারীরিক বৃদ্ধি বিকাশ। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো একটু রিভিশন হয়ে গেল তোমাদের, যেটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে, জুট ফাইবার ইজ অবটেন ফ্রম হুইচ পার্ট অফ দ্য জুট। তোমরা নিশ্চয়ই পাটের গাছ দেখেছো, তো পাটের গাছ থেকে আমরা কি পাই, পাট পাই। তো পাট আমরা কোথা থেকে পাই, এখানে ভালো করে দেখো অপশানগুলো কী বলছে। অপশানে বলছে সিড, পাটের বীজ থেকে পাই। অপশান নাম্বার বি বলছে পাতের পাতা, লিপ থেকে। আর ফ্লাওয়ার মানে পাটের ফুল থেকে, আর পাটের কাণ্ড থেকে। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকে গ্রাম বাংলার সন্তান আমরা। তাহলে এখানে আমরা জানি যে পাটের যে কাণ্ডটা রয়েছে সেই পাটের কাণ্ড থেকে কিন্তু আমরা পাট পেয়ে থাকি। তাহলে অপশান নাম্বার 4 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রুট। নিচের কোনটি মূল নয়, বাংলায় বলছে নিচের কোনটি মূল নয়। বলছে র্যাডিশ। র্যাডিশ মানে কি, মূলো। র্যাডিশ মানে মূলো। মূলো কি একটা মূল নয়? অবশ্যই মূলো হচ্ছে অবশ্যই একটা মূল। এরকম তো মূলো হয় মাটির তলে, তাই না? তো অবশ্যই মূলো একটি মূল। সুইট পটেটো মিষ্টি আলু, যেগুলো মাটির তলে হয় মিষ্টি আলু, সেগুলো অবশ্যই একটি মূল। তারপর হচ্ছে কি ট্যাপিকোয়া, আর একটা হচ্ছে কি পটেটো। ট্যাপিকোয়া হচ্ছে কি, ট্যাপিকোয়া মানে বুঝো, ট্যাপিকোয়াটা তোমরা নিশ্চয়ই দেখেছো, মাটির তলের আলু দেখেছো, তোমাদেরকে ছবি দেখাচ্ছি। আর পটেটো কি, পটেটো হচ্ছে এক ধরনের আলু যেটা আমরা সাধারণত বাজারে কিনে খাই। এটা কিন্তু কাণ্ড। এই পটেটো হচ্ছে এক ধরনের কাণ্ড, এটা কিন্তু কোনোদিনও ভুল করবে না, ঠিক আছে? পটেটো কি, পটেটো হচ্ছে কাণ্ড। কী ধরনের কাণ্ড, সেটা হচ্ছে পরিণত কাণ্ড, যেটাকে আমরা বলি মৃদু কাণ্ড। কি বললাম, মৃদু কাণ্ড। তাহলে পটেটোকে কি বলা হয়, পটেটোকে বলা হয় মৃদু কাণ্ড বলা হয়। এই পয়েন্টটা ভালো করে খাতা লিখে রাখো। আর এই ট্যাপিকোটা কি, তোমাদেরকে আমি ছবি দেখিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। দেখো তোমরা নিশ্চয়ই এইরকম আলু দেখেছো, অনেকে খেয়েছো। তাহলে এটা হচ্ছে কি ট্যাপিকোডো, ঠিক আছে? এগুলো হচ্ছে মাটির তলের আলু, বোঝা গেছে? তাহলে এগুলো কিন্তু এক একটা মূল, কিন্তু আমরা যে বাজার থেকে যে আলুটা খাই সেটা কিন্তু এক ধরনের মৃদু কাণ্ড। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো আর একটা ইনফরমেশন তোমাদেরকে এখান থেকে আমি দিয়ে দেবো, ভালো জিনিস আছে এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো আর একটা ইনফরমেশন এখানে মনে রাখো, আমরা নিশ্চয়ই পেঁয়াজ ও রসুন দেখেছি। পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ ও রসুন এটা লিখে রাখো খাতায়। পেঁয়াজ ও রসুনকে আমরা কি বলি, পেঁয়াজ ও রসুনকে আমরা বলি গ্রন্থিকাণ্ড, ঠিক আছে? পেঁয়াজ ও রসুনকে আমরা কি বলি, গ্রন্থিকাণ্ড বলি। আর আরেকটা পয়েন্ট লিখে রাখো, আদা আর হচ্ছে হলুদ। আদা হলুদকে আমরা কি বলি, স্কন্দকাণ্ড, ঠিক আছে? আদা হলুদকে আমরা কি বলি, স্কন্দকাণ্ড, এটা লিখে রাখো। আদা হলুদকে আমরা স্কন্দকাণ্ড বলি, পেঁয়াজ ও রসুনকে আমরা গ্রন্থিকাণ্ড বলি, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর আলুকে আমরা কি বলি, যে আমরা যে আলুকে আমরা বলি মৃদুকাণ্ড। এই যে এগুলো যে আমি বললাম, পেঁয়াজ রসুন আদা হলুদ, এগুলো সবই কিন্তু এক একটা কাণ্ডের উদাহরণ, ঠিক আছে? আর যেটা মিষ্টি আলু কিন্তু কাণ্ড না, ওটা একটা মূল। এই পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্যারাসাইট প্ল্যান্ট। প্যারাসাইট মানে কি, যারা হচ্ছে
জীবী মানে অন্যের ওপর নির্ভরশীল করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় প্যারাসাইট। বলছে কি পিপল, পিপল গাছ চিনো নিশ্চয়, পিপল মানে কি বট গাছ। কাসকুটা, কাসকুটা মানে হচ্ছে যারা হচ্ছে স্বর্ণলতা গাছ। গ্র্যাপস মানে আঙুর। আর মানি প্ল্যান্ট মানে তোমরা প্রত্যেকে জানো যে পানের মতন যেগুলো দেখতে হয় সেগুলোকে বলছে মানি প্ল্যান্ট। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার 2 কাসকুটা। তাহলে কাসকুটা কি? এটা একটা ধরো মানে প্যারাসাইট প্ল্যান্ট, মানে পরজীবী, মানে অন্যের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে। তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই তাহলে কিন্তু ক্লিয়ার হবে। দেখো এটা কি, এটা হচ্ছে তোমার মানে পিপল ট্রি, মানে যেটাকে আমরা বট গাছ বললাম এতক্ষণ, ঠিক আছে? এটা হচ্ছে বট গাছ, তোমরা জানো প্রত্যেকে। তারপর দেখো এইটা হচ্ছে কাসকুটা, ঠিক আছে? এটা হচ্ছে কাসকুটা, দেখেছো না তোমরা? অনেক গাছে থাকে এরকম হলুদ কালারের দেখতে, এটা হচ্ছে কাসকুটা। এদের কিন্তু শেকড় থাকে না, এই যে উদ্ভিদ রয়েছে এর পাতা থেকে রস শোষণ করে এরা বেঁচে থাকে। তারপর দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট, অনেকের বাড়িতে জানলায় লাগিয়ে রাখো তোমরা বিভিন্ন টবে করে, এটাকে বলছে মানি প্ল্যান্ট, কারণ এর দেখো মূল রয়েছে, এখানে জল থাকে, জলে কিন্তু এরা বেঁচে থাকে, এরা হচ্ছে মানি প্ল্যান্ট। তাহলে প্রত্যেকেই কিন্তু কাসকুটা কিন্তু এর কোনো মূল নেই, এরা কিন্তু অন্যের ওপর নির্ভরশীল করে বেঁচে থাকে। ক্লিয়ার হচ্ছে সবার? এবার চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস নট ফ্রম রুট নোডস হ্যাভ দ্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। বলছে নিচের কোন উদ্ভিদের মূলে নাইট্রোজেন মানে সংগ্রহকারী মানে থাকে না, মানে ব্যাকটেরিয়া থাকে না, বুঝতে পারছো? রাইবোজোম যেটাকে আমরা বলি। তাহলে কোন ধরনের মূলে থাকে না নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া? অপশান বলছে পি মানে মোটর। আমরা প্রত্যেকে জানি যে যে সমস্ত মানে ডাল জাতীয় শস্য রয়েছে তারা কিন্তু মাটিতে বায়ুর যে নাইট্রোজেন সেটাকে সংরক্ষণ করে রাখতে পারে। 2 নম্বর বলছে গার্ডেন পি, গার্ডেন পি মানে হচ্ছে যেগুলো আমরা মোটর বলি, এটাও এক ধরনের মোটর। 3 নম্বর বলছে তুলসী। 4 নম্বর বলছে গ্রাউন্ডনাট। গ্রাউন্ডনাট মানে বোঝো, গ্রাউন্ডনাট মানে তোমরা বাজারে গিয়ে যে ভাজা বাদামগুলো কিনে খাও না, মানে মাটির তলে যে বাদামগুলো হয় আর সেই বলছে বাদাম, সেই বাদামটা কিন্তু বায়ুর যে নাইট্রোজেন সেটাকেও ধরে রাখতে পারে। কিন্তু তুলসী গাছ কিন্তু বায়ুতে যে নাইট্রোজেন রয়েছে সেটাকে ধরে রাখতে পারে না। ওকে, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার তুলসী গাছ। তাহলে বোঝা গেল এই প্রশ্নের যে পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন অ্যান্ড দ্য থেকে ভেনিলেট দ্য লিপ অফ দ্য ট্রাম। জিনিসটা বোঝো, আমি তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এখানে একটা পাতা অঙ্কন করেছি, ওকে, এটা আমার পাতা। এই যে এটা চলে গেল, এটা হচ্ছে মিড ভেন, মানে একদম মধ্য দিয়ে চলে গেল। এবার চলেছে এইভাবে, পাতা তো এরকম ভেন থাকে তাই না, এগুলোকে কী বলছে? শিরা বলছে। শিরা মানে কি? ভেন মানে শিরা। এবার দেখো এই শিরা থেকে আবার এই জালিকা তৈরি হয় না, তোমরা ভালো করে দেখেছো নিশ্চয়। এইগুলোকে কি বলছে? এগুলো সাবভেন মানে উপশিরা, ঠিক আছে? এই উপশিরাগুলোকে আমরা কি বলবো? বলছে ল্যামিনা, ভ্যানিলেশন, মিড ভেন এবং পেটিওল। তাহলে কী হবে আনসার? এটা হবে আমাদের ভ্যানিয়েশন। ভ্যানিয়েশন মানে কি? ভ্যানিয়েশনের বাংলা মানে হচ্ছে মানে জালিকা, পত্র জালিকা। বাংলাতে কি বলছে? পত্র জালিকা। প্রশ্ন এটাই বলেছে দ্য ভেন অ্যান্ড ভেনিলেট, বুঝেছো? ভেন এবং ভেনিলেট, ভেন মানে কি? শিরা, আর ভেনিলেট মানে কি? উপশিরা। ভেন এবং ভেনিলেট এগুলো একসঙ্গে মিলিত হয়ে কি তৈরি করে? অবশ্যই ভেনের একটা জাল তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো? ভ্যানিয়েশন বলবো। বোঝা গেল? ভ্যানিয়েশন বলবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ওকে, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু 2 ধরনের পাতা দেখি। দেখো এখানে বিভিন্ন কনসেপ্ট আছে, বুঝে নাও। আমরা কিন্তু 2 ধরনের পাতা দেখি। ধরো আমি একটা বট গাছের পাতা আঁকছি, ওকে, এটা ধরো বট গাছের পাতা। বট গাছের পাতা নিশ্চয়ই দেখেছো, এরকম হয়, তারপরে এরকম হয়তো এরকম একদম। তাহলে এই পাতাগুলোটা কি? এই পাতাগুলো দেখো, এই যে শিরাগুলো, এই শিরাগুলো কিন্তু তোমার সমান্তরালভাবে নাই, আছে কি? জালিকা আকারে আছে। দেখো এই পাতাগুলো কিন্তু জালিকা আকারে আছে। যখন কোনো পাতার শিরাগুলো জালিকার মতো থাকবে, জালের মতো থাকবে, সেটাকে আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ। মনে থাকবে, সেটাকে আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ, মনে থাকবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কি থাকে? প্রধান মূল থাকে।
দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। কিন্তু তুমি যদি একটা কলা গাছ দেখো, কলার পাতা এইরকম ধরো কলার পাতা, তাই তো এরকম কি এরকম হচ্ছে একটা কলার পাতা, ঠিক এরকম একটা কলার পাতা। যদি তুমি কলার পাতা দেখো তাহলে কি দেখতে পাবে, এই মিডিল বরাবর চলে গেছে, শিরাগুলো কীরকম এই হোক এরকম সামন্তরাল, কলার পাতার সামন্তরাল। এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ যে গাছের পাতার শিরাগুলো সমান্তরালভাবে থাকে তাদেরকে আমরা বলবো একবীজপত্রী উদ্ভিদ। এদের কিন্তু কোনো রকম প্রধান মূল থাকে না। এদের কী ধরনের মূল থাকে, এদের গচ্ছিত মূল থাকে। যেমন দেখো কলা গাছের যদি একটা তোলো মাটি থেকে, এর কি প্রধান মূল দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না, অনেকগুলো মূল দেখতে পাবে। আবার যদি একটা ধান গাছ তোলো মাটি থেকে, ধান গাছের কি কোনো প্রধান মূল দেখতে পাবে? নিশ্চয় পাবে না, পাবে কি? পাবে না। কিন্তু তুমি যদি একটা মসুরির গাছ তুলো, একটা রায়ের গাছ তুলো জমিতে গিয়ে, তাহলে কি দেখতে পাবে? একটা প্রধান মূল দেখতে পাবে। তুমি যদি একটা পাটের গাছ তুলো, পাট গাছ তুলো, পাটের দেখবে একটা শেকড় মাটিতে লম্বা হয়ে চলে গেছে, অর্থাৎ এদের প্রধান মূল আছে। তাহলে যাদের প্রধান মূল থাকবে তারা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর যাদের প্রধান মূল থাকবে না তারা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। যেমন ধান, গম, কলা গাছ, প্রত্যেকটা জিনিস কি এরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো ভালো করে ছবিটি দেখো, এটা একটা পাতা। এই যে পাতার এই ওপরের অংশ এটাকে বলছে কি পত্রশীর্ষ বলছে। আর এই যে শিরাগুলো দেখতে হচ্ছে, এই ছোটো ছোটো শিরা, এগুলোকে বলছে উপশিরা। আর এই যে বড় বড় চলে আসছে এগুলোকে বলছে শিরা। আর এই মিডিল দিয়ে যেটা চলে গেছে সেটা বলছে কি মধ্যশিরা। আর এই যে ছোট্ট অংশ দেখতে পাচ্ছ এটাকে বলছে কাক্ষিক মুকুল, এখান থেকে নতুন পাতা তৈরি হয়, ঠিক আছে। আর এই যে এই অংশটাকে দেখতে পাচ্ছ এটাকে বলছে কি পত্রবৃন্দ বলছে, এটা কি বলছে পত্রবৃন্দ। আর পত্র কিনারা মানে কি এই যে এইভাবে দেখতে পাচ্ছ এটাকে বলছে পত্র কিনারা, বোঝা গেল? এগুলো হচ্ছে পাতার একটা অংশ। এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এগুলো সবই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো পাতা পড়তে পড়তে গিয়ে আর একটা নতুন টপিক আমরা পড়ে নিই, সেটা হচ্ছে ফুল। ভালো করে দেখো, ইংরেজিতে বলছি তারপর বাংলা বলে দেবো। এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ফুলের পাপড়ি। এই লাল অংশ যেগুলো দেখতে পাচ্ছ এটাকে বলছে ফুলের পাপড়ি। ইংরেজিতে কি বলছে? পেটাল। কি বলছে ইংরেজিতে? এটাকে বলছে পেটাল। বাংলায় দেখো, বাংলা তো রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ এটাকে কি বলবো আমরা? ফুলের পাপড়ি বলবো, বোঝা গেল? এটাকে আমরা বলবো ফুলের পাপড়ি। তারপর দেখো, তারপর আবার যদি আমরা দেখি এই যে এই অংশটা, এই যে এই অংশটাকে দেখো, এই অংশটা কি বলছে? অ্যান্থার। কি বলছে? এটাকে বলছে অ্যান্থার। তাহলে বাংলাতে কি বলবো এটাকে? আমরা বাংলাতে বলবো এটাকে যে দেখো এই ধো, বাংলা এটাকে বলবো যেটাকে বলছে পরাগধানী। তাহলে পরাগধানী কাদের থাকে? পুংকেশর, যারা পুরুষ ফুল, পুরুষ ফুলের পুংকেশর থাকে। আর এই যে দণ্ডটা, এই দণ্ডটাকে কি বলছে? পরাগদণ্ড, মনে থাকবে। তাহলে পরাগধ্বনি এবং পরাগদণ্ড কোন ফুলে দেখা যায়? যারা পুংকেশরের অংশ, এরা হচ্ছে পুরুষ ফুলের অংশ, বোঝা গেল? ইংরেজিতে কি বলছে দেখো, কারণ ইংরেজিতেও থাকতে পারে প্রশ্নটা, বাংলা টার্মটা দিল না, তখন কি করবে? দেখো এটা কি বলছে? এটাকে বলছে ফিলামেন্ট। এটা কি বলছে? এই যে লম্বা অংশ, এই লম্বা অংশটাকে কি বলছে? ফিলামেন্ট বলছে। আর এই ফুলটাকে কি বলছে? অ্যান্থার বলছে। এই পয়েন্টগুলো ভেরি করে মনে রাখো। তারপর আরেকটা কি জানবো, এই যে দেখো এটা বলছে কি ওভারি। এটা কি বলছে? ওভারি। ওভারি কোনটা? এইটা। এই ওভারিটা কি? ডিম্বাণু। বাংলা কি বলছে? এটাকে ডিম্বাণু। এই ডিম্বাণু থেকে কি তৈরি হয়? এটা থেকে বীজ তৈরি হয়। যে কোনো ফলের বীজ তৈরি হয় কি থেকে? ডিম্বাণু থেকে, মনে থাকবে। আর এই পুরো অংশটা, এই পুরো অংশটা কি বলছে? পুরো অংশটাকে বলছে ওভিউল, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। দেখো এই ছবিটা ভালো করে দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো এই জায়গাটা কি? এটা কি? এটা একটা পুরো অংশ। এখান থেকে তৈরি হয় কি? এখান থেকে আমাদের তৈরি হয় কি? এখান থেকে আমাদের তৈরি হয় কি? তৈরি হয় ফল তৈরি হয়। এখান থেকে এই যে পুরো হলুদ অংশটা দেখতে পাচ্ছ, এই হলুদ অংশ থেকে আমাদের ফল তৈরি হয়। এই পুরো অংশটার নাম কি? পুরো অংশটার নাম হচ্ছে কি? ওভারি, ঠিক আছে? এই পুরো অংশটার নাম হচ্ছে কি? ওভারি। আর এই ভেতরের যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট অংশটাকে কি বলছে? ওভিউল বলছে। ওভিউল মানে ডিম্বাণু, আর ওভারি মানে হচ্ছে কি? ডিম্বাশয়। এই পুরোটা হচ্ছে কি? ডিম্বাশয়। আর এই ছোট্ট অংশটার নাম হচ্ছে কি? ডিম্বাণু। তাহলে ডিম্বাণু থেকে কি তৈরি হচ্ছে? ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে তোমার বীজ।
আর এই ডিম্বাশয় এই বড় অংশ থেকে তৈরি হচ্ছে কি একটা ফল তৈরি হচ্ছে। কারণ দেখো বড় অংশটা ফলের ভিতরে তো বীজ থাকে, তো এইটাকে বলছে। তাহলে ওভারিটা হচ্ছে, ওভারি থেকে কি তৈরি হয়, ফল তৈরি হয়। আর ওভিউল থেকে কি তৈরি হয়, আমাদের বীজ তৈরি হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো এবার আমরা কি দেখলাম, এই যে এটা দেখো গর্ভমুণ্ড মানে কি, এই অংশটা কি বলছে, গর্ভমুণ্ড বলছে। আর এই যে লম্বা অংশটা কি বলছে, গর্ভদণ্ড বলছে। কি বলছে, গর্ভদণ্ড। ইংরেজিতে দেখো, ইংরেজিতে এখানে লেখা আছে, এটাকে বলছে কি স্টিগমা। তাহলে স্টিগমা কার পার্ট, স্টিগমা হচ্ছে যারা ফিমেল মানে স্ত্রী মানে ফুল তাদের থাকছে স্টিগমা, ঠিক আছে। আর স্টিগমা যেটা দাঁড়িয়ে রয়েছে সেটার নাম হচ্ছে স্টাইল। কি বলছে, এটাকে স্টাইল বলছে। আর ওভারি তো জানলাম, এটা ওভারি, আর এটা ওভিউল, এটা জানলাম। তাহলে এই যে চারটে অংশ, একটা স্টিগমা, স্টাইল, ওভারি এবং ওভিউল, এই চারটে অংশ কার পার্ট, পিস্টিল, ঠিক আছে। এই কার অংশ, পিস্টিলের অংশ। ইংরেজিতে বলছে পিস্টিলের অংশ, বা আমরা জানি, দেখো এখানে বাংলায় লেখা আছে, এখানে বাংলা লেখা আছে স্ত্রী স্তাবক। পিস্টিল মানে কি, স্ত্রী স্তাবক, ওকে। আর এটা হচ্ছে কি পুংকেশর। পুংকেশরকে ইংরেজিতে কি বলছে দেখে নাও, পুংকেশরকে ইংরেজিতে বলছে কি স্ট্যামেন। পুংকেশরকে ইংরেজিতে কি বলছে, স্ট্যামেন বলছে। বোঝা গেল, স্ট্যামেন। যদি প্রশ্ন আসে পরাগধ্বনি কোথায় পাওয়া যায়, তাহলে পরাগধ্বনি কোথায় পাওয়া যায়, অ্যান্থারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, অ্যান্থার। মানে পরাগধ্বনি পাওয়া যায় পুরুষ ফুলে, পরাগধ্বনি পাওয়া যায় পুরুষ ফুলে। আর পুরুষ ফুলের কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্থারে পাওয়া যায়। আর অ্যান্থারকে বাংলাতে কি বলা হয়, সেটা হচ্ছে আমাদের পরাগধানী বলছে। তাহলে পরাগ রেণু পাওয়া যায় কোথায়, পরাগ রেণু পাওয়া যায় পরাগধানীতে পাওয়া যায়, ওকে। আর এই যে একটা ফুলের নিচে যে সবুজ সবুজ এগুলো থাকে, এগুলোকে কি বলছে, ফুলের বৃত্তি বলছে। এগুলোকে ফুলের বৃত্তি বলছে। আর নিচের এটাকে বলছে কি পুষ্পাক্ষ বলছে, ওকে। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এগুলোকে ইংরেজিতে বলছে পেটাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে রিসেপ্টাল। এটা রিসেপ্টাল মানে কি, যেটা ফুলটাকে ধরে রাখে সেটাকে বলছে রিসেপ্টাল। এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকেও কিন্তু সিটেটে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে। এগুলো আমি তোমাদেরকে একটু বলে দিলাম। চলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট হচ্ছে কি ফসিল ফুয়েল, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। বলছে কয়লা, তো কাঠ, তারপর পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। তাহলে কী হবে আনসার, তোমরা প্রত্যেকেই জানো যে কাঠ কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে জীবাশ্ম জ্বালানি কোনগুলো, যেগুলো মাটির নিচে সঞ্চিত অবস্থায় থাকে সেগুলোকে আমরা বলবো জীবাশ্ম জ্বালানি। যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, মিথেন, ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, মিথেন কি জীবাশ্ম জ্বালানি, মিথেন কি জীবাশ্ম জ্বালানি? অবশ্যই মিথেন জীবাশ্ম জ্বালানি, কারণ মিথেন হচ্ছে ন্যাচারাল গ্যাস, আমরা প্রত্যেকে জানি। তাহলে মিথেনকে আমরা কিন্তু অবশ্যই কি বলবো, জীবাশ্ম জ্বালানি বলবো। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনভেনশনাল সোর্স অফ এনার্জি। বাংলায় যেটা বলছে নিচের কোনটি প্রচলিত শক্তির উদাহরণ। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নিচের কোনটি প্রচলিত শক্তির উদাহরণ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে দেখো। তাহলে প্রচলিত শক্তির উদাহরণ কোনটি, একটা হচ্ছে সোলার এনার্জি, এটা তো অপ্রচলিত মানে সৌরশক্তি। টাইডাল এনার্জি মানে জোয়ার ভাটার শক্তি, অপ্রচলিত। জিওথার্মাল এনার্জি অর্থাৎ ভূতাপীয় শক্তি, এটাও আমাদের অপ্রচলিত শক্তি। আর যেটা ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, এটা হচ্ছে আমাদের প্রচলিত শক্তি। যেমন দেখো প্রতিদিন আমরা কয়লা ব্যবহার করি, পেট্রোলিয়াম ব্যবহার করি, তাহলে এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, তাই এগুলো হচ্ছে আমাদের প্রচলিত শক্তির উদাহরণ। তাহলে বোঝা গেল। তাহলে এখানে কি হবে, যেটা কনভেনশনাল এনার্জি কোনটা, সেটা হবে আমাদের ফসিল ফুয়েল। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ভেপার ফ্রম দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ কল্ড। ভালো করে বোঝো। ধরো এটা মাটি, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা দেখো। ধরো এটা মাটি, এই একটা গাছ, একটা গাছ, ঠিক আছে। গাছে কি আছে, জল আছে। এরিয়াল পার্ট মানে কি, এরিয়াল পার্ট মানে হচ্ছে মাটির ওপরের অংশটা। তাহলে মাটির ওপরের অংশটাকে কি বলছে, এরিয়াল পার্ট। তাহলে এরিয়াল পার্টে কি কি থাকে,
একটা বিটোপ থাকে মানে কাণ্ড থাকে, ফুল পাতা ফল ডালপালা সবই কিন্তু এরিয়াল পার্ট। বোঝা গেল? অর্থাৎ মাটির ওপরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো এরিয়াল পার্ট। অর্থাৎ একটা উদ্ভিদের মাটির ওপরের বিভিন্ন অংশ থেকে যদি জল বাষ্প আকারে বের হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কী হয়? সালোক সংশ্লেষ, যেটা বাংলায় বলছি। সালোক সংশ্লেষে কী হয়? আমরা জানি যে উদ্ভিদরা খাবার তৈরি করে। গ্রোথ তো হবে না। আর রেসপিরেশন মানে কি? শোষণ। আর অপশান নাম্বার 4 হচ্ছে ট্রান্সপিরেশন। তাহলে ট্রান্সপিরেশনের বাংলা হচ্ছে কি? বাষ্পমোচন। ট্রান্সপিরেশনের বাংলা মানে হচ্ছে বাষ্পমোচন। আর বাষ্পমোচনে কী হয়? উদ্ভিদ তার অতিরিক্ত জল বাষ্প আকারে বের করে দেয়। তাই সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4 ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো নেক্সট কোশ্চেন। দেখো প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি রেখেছি, ভালো করে দেখো। বলছে একটা বলছে হিমালয়া মে অ্যাপেল। একটা উদ্ভিদের নাম রয়েছে, উদ্ভিদের নাম হচ্ছে হিমালয়া মে অ্যাপেল। আমি ছবি দেখিয়ে দেব। সেই উদ্ভিদটা একটা মেডিকেল প্ল্যান্ট, মানে এটা থেকে একটা ওষুধ তৈরি হয়। শুধুমাত্র এই গাছটি পাওয়া যায় কোথায়? হাই অল্টিটিউড রিজিয়ন, মানে পার্বত্য এলাকার ওপরে পাওয়া যায়, মানে উচ্চ এলাকায় পাওয়া যায়। এছাড়া কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র একটা জায়গাতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাই অ্যালটিটিউড রিজিয়ন। তাহলে এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলবো? এক্সোটিক। এক্সোটিক মানে কি? বহিরাগত। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বাইরের দেশ থেকে আমাদের দেশে এসেছে সেগুলোকে আমরা কি বলবো? এক্সোটিক। তাহলে এটা তো হবে না। যেমন এক্সোটিক একটা উদ্ভিদের নাম বলো কচুরিপানা, আমেরিকা থেকে এসছে। ইউক্যালিপটাস, যেটা অস্ট্রেলিয়া থেকে এসছে, তোমরা জানো। তারপর হচ্ছে কি? অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রাচুর্য, যেখানে সেখানে পাওয়া যায়। কিন্তু এখানে প্রশ্নে বলেছে শুধুমাত্র উচ্চ পার্বত্য এলাকায় পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ইন্ডেমিক। ইন্ডেমিক মানে হচ্ছে কি? স্থানীয়। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় সেটাকে বলছে ইন্ডেমিক। অপশান নাম্বার 4 বলছে ইনডেঞ্জার। ইনডেঞ্জার মানে বিপন্ন, যারা ধ্বংসের পথে রয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো? অপশান নাম্বার 3 ইনডেমিক। ধরো পরীক্ষায় প্রশ্নটা এটা তোমাদের আসলো না, পরীক্ষার প্রশ্নটা এইভাবে তো আসলো যে এশিয়াটিক সিংহ কোন ধরনের প্রাণী। তাহলে এবার বলো আনসার কী হবে? তাহলে এশিয়াটিক সিংহ কোথায় পাওয়া যায়? আমরা জানি গুজরাটের গির অরণ্যে পাওয়া যায় ভারতবর্ষের, আর কোথাও পাওয়া যায় না। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডেমিক। তাহলে এশিয়াটিক সিংহটা কী হবে? এশিয়াটিক সিংহ হচ্ছে আমাদের ইন্ডেমিক অ্যানিম্যাল, মানে স্থানীয় পশু। অর্থাৎ যে পশুটা শুধুমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, কোনো একটা পার্টিকুলার এরিয়াতেই পাওয়া যায়, সেটাকে বলছে ইন্ডেমিক। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? তোমরা প্রত্যেকেই জানো রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় আমাদের সুন্দরবন। তাহলে সুন্দরবনে কী পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। তো এগুলো হচ্ছে সবই কিন্তু এন্ডেমিক। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য প্ল্যানেট হুইচ ইজ স্মলার দ্যান আর্থ ইন আওয়ার সোলার সিস্টেম। তোমাদের সোলার সিস্টেমের ওপর স্যার ক্লাস করিয়েছেন। বলছে আমাদের সৌরজগতে পৃথিবীর থেকে ছোট্ট গ্রহটির নাম কি? অপশান বলছে মার্স। মার্স মানে কি? জুপিটার, মার্কারি এবং সতুর্ন। আমি জিনিসটা বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। আমাদের সবথেকে বড় গ্রহর নাম হচ্ছে বৃহস্পতি। ওকে, তারপর হচ্ছে কি? শনি। তাহলে প্রথমে পেলাম বৃহস্পতি, শনি, তারপরে কি পেলাম? ইউরেনাস। তারপরে কি পেলাম? নেপচুন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি? আমাদের পৃথিবী মানে আর্থ। তারপরে কি রয়েছে বলো? তারপরে হচ্ছে আমাদের শুক্র, তারপরে আমাদের মঙ্গল, তারপরে সবথেকে ছোট হচ্ছে আমাদের বুধ। পরপর লিখে রাখো। সবথেকে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, তারপরে যে শনি, তারপর ছোট মানে বড় থেকে ছোট সাজাইছি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল আর বুধ। তাহলে এখানে বলো মার্কারি মানে কি? মার্কারি মানে হচ্ছে বুধ, সতুর্ন মানে শনি, জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, আর মার্স মানে কি? তোমরা প্রত্যেকে জানো মার্স মানে হচ্ছে আমাদের মঙ্গল। মার্স মানে মঙ্গল, আর ভেনাস মানে শুক্র। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে পৃথিবীর থেকে ছোটকে মার্স, যেটা আমরা বলি মঙ্গল। আর একটা জিনিস এখান থেকে মনে রাখো যে পৃথিবীর মতো দেখতে কোন গ্রহ? পৃথিবীর মতো দেখতে হচ্ছে আমাদের শুক্র। আমাদের সোলার সিস্টেমের যতগুলো গ্রহ রয়েছে প্রত্যেকটা গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কি বললাম? আমাদের সোলার সিস্টেমে যতগুলো গ্রহ রয়েছে প্রত্যেক কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।
অর্থাৎ মানে আমাদের যে ঘড়ির কাঁটার ঠিক বিপরীতে, কিন্তু শুধুমাত্র শুক্র গ্রহ যেটা মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, শুক্র গ্রহটা যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব থেকে কোথায় যাচ্ছে, পশ্চিম, ঠিক আছে, যেটা ঘড়ির কাঁটার দিকে। এই পয়েন্টটাও কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো এবার যে প্রশ্নগুলো তোমাদেরকে করাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পেডাগজিক্যাল কোশ্চেন, ভালো করে পড়বে, আনসার করার চেষ্টা করবে। এই প্রশ্নগুলো পরীক্ষা তোমাদের তুলে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভালো করে শোনো, বলছি অ্যাজ পার এনসিএফ 2005, আমি বারবার বলছি এনসিএফ 2005 ভালো করে পড়বে। বলছি অ্যাজ পার এনসিএফ 2005 হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি অবজেক্টিভ অফ দ্য ইভিএস প্রাইমারি লেভেল। প্রাথমিক বিদ্যালয়ে এনসিএফ 2005 মতে ইভিএস পঠন পাঠনের লক্ষ্য কী বা উদ্দেশ্য কী। অপশান এ বলছে টু ক্রিটিক্যালি অ্যাড্রেস জেন্ডার কনসার্ন অ্যান্ড ইস্যু অফ দ্য মাইগ্রেশন। দেখো এখানে আমি বাংলায় লিখে দিয়েছি যে লিঙ্গ সম্পর্কিত সমস্যা এবং প্রান্তিকতার সমস্যাগুলির সমালোচনা করা। মানে কি, যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে জেন্ডার বায়াস রয়েছে, যে এই কাজটা ছেলেরাই করবে, এই কাজটা মেয়েরাই করবে, এটা কোথা থেকে তৈরি হয়, আমাদের প্রাথমিক অবস্থা থেকে তৈরি হয়। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে ইভিএস বই রয়েছে সেখানে কিন্তু জেন্ডার বায়াসনেসের ওপরে কিন্তু গুরুত্ব দিয়েছে, অর্থাৎ যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে মানে লিঙ্গ ভেদাভেদ না করে সেই দিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, তাহলে অপশান নাম্বার এ। অপশান নাম্বার বি বলছে টু ডেভেলপ দ্য মেমোরাইজেশন। আমি বারবার বলে থাকি মুখস্থ বিদ্যার ওপরে কখনো গুরুত্ব দেওয়া হয়নি। টু এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ ডেসক্রিপশন ইন লার্নিং অফ ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে কিসের ওপর গুরুত্ব দিয়েছে, যে প্রাথমিক বিদ্যালয়ে এমফাসিস মানে কি, এমফাসিস মানে জোর দেওয়া, দ্য ইম্পর্টেন্স অফ ডেসক্রিপশন ইন লার্নিং অফ ইভিএস, প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে। ঠিক আছে, তারপর অপশান নাম্বার 4 বলছে টু রিকগনাইজ অ্যান্ড রিকল দ্য এনভায়রনমেন্ট ইস্যু অ্যান্ড প্রাইমারি কনসার্ন, মানে প্রাথমিক স্তরে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ওপরে জোর দিয়েছে। না, ভালো করে বোঝো, জিনিসটা আমি পড়িয়েছিলাম, পুরো ক্লাস করিয়ে দিয়েছি, ক্লাসগুলো ভালো করে করলে সবই প্রশ্ন কমন পাবে। বলছে দেখো টু রিকগনাইজ দ্য রিকল অ্যান্ড এনভায়রনমেন্ট ইস্যু, এটা কিন্তু প্রাথমিক স্তরে করা হয়নি, এগুলো কিন্তু প্রাথমিক না, এগুলো হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে করা হয়েছে। এই যে লাস্টের পয়েন্টটা, তাহলে আমাদের যে প্রাথমিক স্তর রয়েছে সেই প্রাথমিক স্তরে কিন্তু টু ক্রিটিক্যালি অ্যাড্রেস জেন্ডার কনসার্ন অ্যান্ড ইস্যু অফ দ্য মার্জিনালাইজেশন, মানে অর্থাৎ যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে জেন্ডারের ওপরে বা লিঙ্গ বৈষম্য রয়েছে তার উপরে কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কালকেই পরীক্ষায় আমি যেগুলো বলছি মনে রাখো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। অপশান এ কারেক্ট। তোমাদের ডিএলএড বইয়ের এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট তোমরা কল্পনা করতে পারবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সমস্ত পেডাগজির প্রশ্ন আসে। আমি এই চ্যাপ্টারটার নোটস তোমাদেরকে প্রোভাইড করেছি, ক্লাস দিয়েছি, সব কিছু দিয়েছি। আমি বারবার বলেছিলাম ক্লাসগুলো থিওরিগুলো রিভিশন করো, জানি না করেছো কিনা। এতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তোমরা কল্পনা করতে পারবে না। এইখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। দেখো যে জিনিসটা তোমাদেরকে আমি পড়ালাম এতক্ষণ, তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা জিনিস 1975 সালে যে ন্যাশনাল কারিকুলাম হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ক্লাস 10ম পর্যন্ত সিলেবাস করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস দেখো আমি এগুলো কালকে তোমাদেরই পিডিএফ দিয়েছি। তারপর দেখো এখানে বলছে জাতীয় পাঠ্যক্রম 2000-এ বলা হয়েছে প্রাথমিক স্তরে সমন্বিত শিখন হিসাবে পরিবেশ বিজ্ঞানকে পাঠ করাতে হবে। এই প্রশ্নগুলো সিটেটে বারবার রিপিট হয়। আমি প্রত্যেকটা ক্লাস করেছি, এখনও হাতে সময় আছে, ক্লাসগুলো দেখো, পিডিএফগুলো রিভিশন করো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, কথা কিন্তু মাথায় রেখো। যদি তোমাদের কাছে বই থাকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ঠিক আছে। আমি সব ক্লাস করেছি তাই এগুলো আমি বলছি না। দেখো এখানে এনসিএফ 2005 সম্পর্কে আমি পুরো ডিটেলসে ক্লাস করিয়েছি, আর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা জিনিস নোটসে, প্রত্যেকটা জিনিস, কোনো কিছু বাদ দিইনি আমি। দেখো আবার এখানে দেখো এনসিএফ 2005, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, 5টি স্তরের উপরে কথা বলেছে। প্রাথমিক স্তর 3 থেকে 4, মানে দেখো প্রত্যেকটা জিনিস প্রাথমিক স্তরে কী কী গুরুত্বের উপরে ভূমিকা দিয়েছে, প্রত্যেকটা জিনিস আমি ক্লাস করেছি, প্রত্যেকটা। এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে পড়ে নাও,
হ্যাঁ, একটু ভালো করে পড়ে নেবে। তারপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে কি বলা হয়েছে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ো, কারণ এইগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। যাদের কাছে বই আছে বইটা পড়ো, আর যারা আমার নোটসগুলো নিয়েছো তারা নোটসটা পড়ো। এতটা ইম্পর্টেন্ট তোমরা কল্পনা করতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিলেশন অফ টু দ্য ইভিএস লার্নিং। নিচের কোনটি পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্কিত? বলছে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দিতে হবে। লার্নিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্ত দিকে শিক্ষা দিতে হবে। নন টু আননন, আর কনসেপচুয়াল নেচার অফ ইভিএস। তাহলে কী হবে আনসার? একদম সঠিক অপশান নাম্বার এ, যে এ বি সি ডি প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। এগুলো কোথায় পাবো? এগুলো আমি সব নোটস দিয়েছি তোমাদের, সব নোটস। তোমরা কোনো কিছু বলতে পারবে না যে আমি দিইনি। আর যারা নোটস নেওনি তারা বললাম যে ওই দ্বিতীয় চ্যাপ্টারটা ভালো করে পড়ো, ওই দ্বিতীয় চ্যাপ্টারে সব কিছু আছে। আর পাঠ্যক্রম চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট তোমরা কল্পনা করতে পারবে না। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ো পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন পাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য থিম অফ দ্য ইভিএস সিলেবাস। তাহলে ইভিএস, আমাদের যে ইভিএসের সিলেবাস রয়েছে তার থিম কোনটি? ওয়ার্ক অ্যান্ড প্লে, থিংস উই মেক অ্যান্ড ডু, অ্যানিম্যালস এবং প্ল্যান্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে, আমাদের ইভিএস বা পরিবেশবিদ্যার থিম হচ্ছে থিংস উই মেক ডু, এমন একটা জিনিস যেটা আমরা করতে পারবো। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, ভালো করে দেখো, আমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটা রয়েছে সেখানে পাঁচটা কী বলছে কয়েকটা জিনিসের ওপরে দেখো আছে। দেখো থিম, দেখো ভালো করে দেখো, এমন কোনো প্রশ্ন নেই যে আমি করাইনি তোমাদের। আমাদের করণীয় কাজ, থিং উই ডু মেক ডু আছে। দেখো থিম কী কী, আমাদের পরিবেশ বিজ্ঞানের কটা থিম রয়েছে সে থিমগুলো দেখো, 6টা থিম। আমাদের পরিবেশ বিজ্ঞান বইটি 6টা থিমের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। ভালো করে দেখো, একটা হচ্ছে পরিবার বন্ধু, 2 নম্বর যে খাদ্য, আশ্রয়স্থল, জল, ভ্রমণ, আমাদের করণীয় কাজ, যেটাকে ইংরেজিতে বলছে থিংস উই মেক অ্যান্ড ডু। দেখো প্রশ্নে অপশানে ছিল এইটা, আমাদের করণীয় কাজ, আমাদের করণীয় কাজ, এটা কিন্তু আমাদের অপশানে ছিল, তাই এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। দেখো এটাও কিন্তু আমাদের অপশানে ছিল, ওয়ার্ক অ্যান্ড প্লে ছিল। তাহলে এগুলো কি থিম যদি হয়, তাহলে এগুলো হচ্ছে কি সাব থিম, এগুলোকে আমরা কি বলবো? সাব থিম বলবো, মানে উপ একক। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে মূল বিষয়, এই 6টা হচ্ছে মূল বিষয়। ওয়ার্ক অ্যান্ড প্লে, তারপর রিলেশনশিপ মানে সম্পর্ক, তারপর হচ্ছে কি তোমার আরও কী রয়েছে উদ্ভিদ, প্ল্যান্ট, অ্যানিম্যাল, এগুলো সবই কিন্তু তোমার কিসের মধ্যে পড়ছে? সাব থিমের মধ্যে পড়ছে। এই পয়েন্ট যেগুলো আমি বললাম তোমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমরা কল্পনা করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কম ইম্পর্টেন্ট, এগুলো একটু দয়া করে তোমরা পরীক্ষার আগে পড়ে যাও। আমি বারবার বলে রাখছি এগুলো একটু পড়ে যাও, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো ভালো করে দেখো, আমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটার থিম হচ্ছে 6টা থিম। কি কি এখানে সুন্দর করে লেখা আছে, কি কি দেখে নাও। এটা হচ্ছে কি ফুড, একটা রয়েছে ফুড, শেল্টার, তারপর হচ্ছে কি শেল্টার, ট্রাভেল এবং থিংস উই মেক ডু আছে আছে। আর এখানে বলছে ফ্যামিলি, ফ্রেন্ডস, হুইচ কনসিস্ট অফ হচ্ছে কি 4 সাব থিম। মানে ফ্যামিলি এবং ফ্রেন্ডের মধ্যে, ফ্যামিলি এবং ফ্রেন্ডের মধ্যে কি রয়েছে? 4টে সাব থিম রয়েছে। কি কি? রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিম্যাল এবং প্ল্যান্ট। পরীক্ষা আসতে পারে। কি বললাম? ফ্যামিলি এবং ফ্রেন্ডের মধ্যে রয়েছে রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিম্যালস এবং প্ল্যান্ট। এই প্রশ্ন যেটা আমি তোমাদেরকে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে সুনিতা ইন স্পেস। এটা একটা মানে ইসের নাম, এটা একটা মানে চ্যাপ্টারের নাম। এনসিইআরটি যদি ক্লাস 5-এর বই দেখো সেখানে একটা টপিক রয়েছে সুনিতা ইন স্পেস, মানে সুনিতা উইলিয়াম, যেটা আমরা জানি তিনি মহাকাশে গেছিলেন, তার সম্পর্কে একটা চ্যাপ্টার আছে। এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? বলছি এভরিডে চ্যালেঞ্জ, আমাদের দৈনন্দিন জীবনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো। অপশান নাম্বার 2 বলছে রিয়েল লাইফ ইনসিডেন্ট, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা। অপশান নাম্বার 3 বলছে রিয়েল পিপুল অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্স, একটা বাস্তব মানুষ এবং তার অভিজ্ঞতা। অপশান নাম্বার 4 বলছে রিয়েল প্লেস, একটা বাস্তব জায়গা। তাহলে কী হবে অ্যান্সার? যে সুনিতা উইলিয়াম মহাকাশে গেছেন, তিনি ফিরে এসে আমাদের কিছু কথা বলেছেন। তাহলে একজন বাস্তব মানুষের কিছু বাস্তব অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়েছে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার 3। বোঝা গেল? অপশান 3 হবে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, একটু কষ্ট করে পড়ো আর করো কোশ্চেনগুলো। দেখো আমি বাংলায় লিখে দিয়েছি প্রশ্নটা, বড় প্রশ্ন বলে বলছে, খাদ্য নষ্ট ও অপচয়ের সমস্যা সমাধানের জন্য নিচের কোনটি উপযুক্ত প্রস্তাবিত সম্পদ হতে পারে। তো তোমরা কি করছো, খাদ্য নষ্ট করছো, যাতে খাদ্য নষ্ট না হয় তার জন্য কোনটি সবথেকে উপযুক্ত। বলছে খাদ্য সংরক্ষণের সাথে জড়িত একজন ব্যক্তির সাথে পারিবারিক অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়া ভাগ করে নেওয়া। তাহলে যারা খাদ্য অপচয় করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা পারিবারিকভাবে। অপশান নাম্বার 2 বলছে সমস্যার জন্য অডিও ভিডিও করা। অপশান নাম্বার সি বলছে বক্তৃতা এবং আলোচনা করা। অপশান নাম্বার 4 ভাবুন, কালিজোড় এবং ভাগ করুন, যেটা ইংরেজিতে বলছে থিঙ্ক, ইঙ্ক, পেয়ার অ্যান্ড শেয়ার। এগুলো অবাঞ্ছিত। তাহলে এখানে হচ্ছে কি অপশান নাম্বার এ কারেক্ট। তাহলে যারা খাদ্য অপচয় করে তাদের নিশ্চয়ই খাদ্য সম্পর্কে নলেজ নেই, যে আমরা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করতে পারবো জানি না। তাহলে তুমি কি করবে, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলবে যে আমরা খাদ্য ফেলে না দিয়ে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি, সেই খাবারটা 1 দিন 2 দিন 3 দিন আমরা খেতে পারি, সেই ব্যাপারে তোমাকে আলোচনা করতে হবে। কাদের সঙ্গে, পরিবারের সঙ্গে, একটা সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করতে হবে। তাই অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, ভালো কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে ইন ইভিএস দ্য টিচার ক্যান ইনডাক্ট এ চ্যালেঞ্জ ড্রাইভ ইন স্কুল আন্ডার। ভালো করে বোঝো। বলছে ইন ইভিএস এ টিচার ক্যান ইনডাক্ট এ ক্লিননেস মানে কি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তুমি ধরো কোনো একটা স্কুলের টিচার, তুমি তোমার বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা অভিযান শুরু করেছো। এই যে অভিযান, এই অভিযানটাকে আমরা কি বলবো, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, ফিল্ড ভিজিট আর এক্সপেরিমেন্ট। কী হবে অ্যান্সার? দেখো ইভিএসের অধীনে একজন শিক্ষক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান করছে, এটাকে আমরা কি বলবো, প্রজেক্ট ওয়ার্ক বলবো। এটাকে আমরা কি বলবো, প্রজেক্ট ওয়ার্ক বা প্রকল্প পদ্ধতি বলবো। আর ফিল্ড ভিজিট কোনটা, ফিল্ড ভিজিট বলতে বোঝাচ্ছে যদি আমরা কোনো জায়গায় ভিজিট করি সেটাকে বলছে ফিল্ড ভিজিট করা। ক্লিয়ার? ধরো আমার স্কুলের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের জল কতটা নোংরা হয়েছে সেটা ছাত্রছাত্রীদেরকে আমি স্বচক্ষে দেখাতে নিয়ে গেলাম, সেটাকে আমরা কি বলবো, ফিল্ড ভিজিট বলবো। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যখন আমরা কোনো কিছু দেখবো, অবজার্ভ করব, সেটাকে আমরা বলবো ফিল্ড ভিজিট। ক্লিয়ার হচ্ছে এবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। খুব ভালো প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন। কি বলছে দেখো, ইভিএস শেখার ক্ষেত্রে একটি গঠনমূলক মূল্যায়ন মানে কি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কি ইভিএস শিক্ষার ক্ষেত্রে? অপশান এ ছাত্রদের পরিমাণগত এবং গুণগত অগ্রগতি হয়েছে কিনা জানা। অপশান নাম্বার 2 বলছে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অগ্রগতি হয়েছে কিনা জানা। অপশান নাম্বার সি তাদের মার্কস এবং অবস্থান দান করা, শিক্ষার্থীর গ্রেডে বা উন্নতি করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ, যে শিক্ষার্থীর গুণগত পরিমাণগত কতটা মূল্যায়ন হয়েছে সেটা আমাদের জানা, বা শিক্ষার্থীর গুণগত পরিমাণগত কতটা অগ্রগতি হয়েছে জানা। কিসে জানি আমরা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমাদের সব কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনের পার্ট। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, বাংলায় লিখে দিয়েছি। কোশ্চেনটা বলছে ইভিএসের একজন শিক্ষক সর্বদা তার সাথে একটি ছোট্ট ডায়েরি এবং কলম রাখেন এবং তার ছাত্রদের প্রতিদিনের উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় আচরণ পর্যবেক্ষণ করেন। শিক্ষকের এই ব্যবহার করছেন কেন, বা এই শিক্ষক কী করতে চাইছেন? অপশান নাম্বার এগুলো দেখো। এবার প্রশ্নের অপশানগুলো দেখো ভালো করে। প্রশ্ন বলছে কি অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, রেটিং স্কেল, আর অপশান নাম্বার 4 বলছে চেকলিস্ট। আমি কি বলেছিলাম, এটা সঠিক আনসার হবে কি, অ্যানেকডোটাল রেকর্ড। যখন আমরা শিক্ষার্থীর দৈনন্দিন আচার আচরণ কোনো কিছুকে লিপিবদ্ধ করে রাখবো সেটাকে আমরা কি বলবো, অ্যানেকডোটাল রেকর্ড বলবো। আর পোর্টফোলিও রেকর্ড কাকে বলবো, পোর্টফোলিও রেকর্ড বলছে। তাহলে পোর্টফোলিও রেকর্ড আমরা তাকেই বলবো যদি কোনো শিক্ষার্থী বেস্ট লেভেলে কিছু অ্যাচিভমেন্ট করে, সেটাকে আমরা বলবো পোর্টফোলিও। যেমন ধরো আজকে কোনো একটা শিক্ষার্থী ভালো ছবি এঁকেছে, মানে দুর্দান্ত ছবি এঁকেছে, তার এই যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা যখন আমি লিখে রাখবো সেটাকে বলছে পোর্টফোলিও। বা কোনো একটা ইউনিট টেস্টে সে ভালো নাম্বার পেয়েছে, সেটাকেও আমরা কি বলবো, পোর্টফোলিও। তার যে দৈনন্দিন আচার আচরণ বিহেভিয়ার সেগুলো আমরা অ্যানেকডোটাল রেকর্ডে কিন্তু সেভ করে রাখি। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট।
তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইন্ডিকেটর বা ফর হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইন ইভিএস। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইন্ডিকেটর ফর অ্যাসেসমেন্ট অফ দ্য ইভিএস। তাহলে আমরা ইভিএসকে অ্যাসেসমেন্ট করার জন্য কোন কোন সূচকগুলো দেখব। ইন্ডিকেটর মানে কি সূচক। দেখো, এক নম্বর যে অবজারভেশন, কোঅপারেশন, তারপর হচ্ছে কি রিমেম্বার এবং রিকল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার বি। তাহলে এখানে কী রয়েছে, অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। 1 অর্থাৎ এ বি হচ্ছে কারেক্ট। অর্থাৎ ইভিএসের ইভ্যালুয়েশনের ইন্ডিকেটর হচ্ছে কি অবজারভেশন এবং হচ্ছে কোঅপারেশন। ঠিক আছে, এছাড়াও কী কী ইন্ডিকেটর রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই, কারণ পরীক্ষায় ওইগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। ভালো করে দেখো, ইন্ডিকেটর কোনগুলো, অ্যানালাইসিস। অ্যানালাইসিসের বাংলা মানে হচ্ছে বিশ্লেষণ। ঠিক আছে, বিশ্লেষণ অর্থাৎ মেকিং হাইপোথিসিস। যখন আমরা কোনো কিছু নিয়ে অনুমান করব সেটাকে বলছে কি অ্যানালাইসিস করা বা অনুমান করা, এটা একটা ইন্ডিকেটর। 2 নম্বর যে ডিসকাশন মানে আলাপ আলোচনা করা। তার হচ্ছে কি এক্সপেরিমেন্ট মানে কোনো কিছুকে আবিষ্কার করা, গবেষণা করা। তারপর বলছে কি এক্সপ্লেনেশন মানে কোনো কিছুকে বর্ণনা দেওয়া। কোশ্চেনিং মানে কোনো কিছু নিয়ে প্রশ্ন করা। এক্সপ্রেশন যখন আমরা কোনো কিছু আমাদের গেস্টার, পোস্টার, অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলছে এক্সপ্রেশন, বা সেটা রাইটিংয়ের মাধ্যমে হতে পারে, সেটা হচ্ছে এক্সপ্রেশন। তারপর দেখো বলছে কোঅপারেশন মানে কি, যেটা আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করি সেটা কোঅপারেশন। অবজারভেশন অ্যান্ড রিপোর্টিং এগুলো ইন্ডিকেশনের মধ্যে পড়ছে। কনসার্ন ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এগুলো কিন্তু ইন্ডিকেশনের মধ্যে পড়ছে। দেখো এখানে বলছে ডেভেলপিং সেন্সিটিভিটি টুয়ার্ডস ডিসঅ্যাডভান্টেজ পিপুল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তাহলে এগুলো সবই কিন্তু কনসার্ন ফর দ্য জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে, ইন্ডিকেশন অফ দ্য ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে। দেখো তারপরে লাস্টে যেটা রয়েছে ক্লাসিফিকেশন। ওকে, এই যে পয়েন্টগুলো, শুধু পয়েন্টগুলো মনে রাখতে হবে। দেখো আমি বাংলাতেও লিখে দিচ্ছি, একটু দেখে দিই। দেখো বাংলাতে হচ্ছে কি বিশ্লেষণ, আলোচনা, পরীক্ষা নিরীক্ষা, ব্যাখ্যা। তারপরে পয়েন্ট রয়েছে কি প্রশ্ন করা, আছে অভিব্যক্তি, সহযোগিতা, পর্যবেক্ষণ, রিপোর্টিং। তারপর কি রয়েছে দেখো ন্যায় বিচার ও সমতার জন্য উদ্বেগ, শ্রেণীবিভাগ। তাহলে এইগুলো সবই কিন্তু পরিবেশের মূল্যায়ন করার জন্য এক একটা সূচক বা ইন্ডিকেটর। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি ইংরেজি কেন বলছি, কারণ ইংরেজির যে মানে সেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম দিতে পারে, তাই ইংরেজিগুলো মনে রাখলে ইজিলি করতে পারবে। ওকে, পিডিএফগুলো আমি সব তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে লিখবে WB এক্সাম গাইড বলে লিখবে, GUID গাইড। ঠিক আছে, WB এক্সাম গাইড বলে সার্চ করবে, টেলিগ্রাম পেয়ে যাবে, জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত পিডিএফ আমি দিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইভিএস ক্লাসে একজন শিক্ষকের প্রধান চ্যালেঞ্জ কি। শিক্ষার্থীদের তথ্য প্রদান করা, শিক্ষার্থীদের ওয়ার্কশিট প্রদান করা, শিক্ষার্থীদের শেখার সুযোগ প্রদান করা। অপশান নাম্বার 4 বলছে হোম অ্যাসেসমেন্ট দেওয়া বা বাড়ির কাজ দেওয়া। সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দেওয়া। এটা হচ্ছে একজন শিক্ষকের প্রধান দায়িত্ব বা শিক্ষকের প্রধান চ্যালেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে ভালো করে দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ দ্য ইফেক্টিভ রিসোর্স ফর দ্য লার্নিং অফ ইভিএস। তাহলে পরিবেশ শিক্ষার জন্য সবথেকে খুবই ভালো একটি রিসোর্স বা ভালো একটি সম্পদ কোনটি হতে পারে। বলছে পোয়েম এবং স্টোরি। অপশান নাম্বার 2 টেক্সট বুক অফ দ্য এনভায়রনমেন্টাল এডুকেশন, ওয়ার্কশিট এবং ভিজুয়াল। তাহলে এখানে সঠিক আনসার হবে কি পোয়েম এবং স্টোরি। তাহলে বাচ্চারা সবসময় গল্প শুনতে ভালোবাসে, কবিতা আবৃত্তি করতে ভালোবাসে। যদি আমাদের পরিবেশটাকে বা পরিবেশের বিভিন্ন বিষয়গুলোকে গল্পর ছলে বা কবিতার মাধ্যমে উপস্থাপন করতে পারি, বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। তাই পোয়েম এবং স্টোরি হবে এখানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশান এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ ওয়ান ক্যান বি দ্য ইম্পর্টেন্ট রিসোর্স আদার দ্যান ইভিএস টেক্সট বুক। আমাদের কাছে আমাদের পরিবেশ শিক্ষার জন্য ইভিএস টেক্সট বুকটা তো ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকে জানি যে ইভিএস টেক্সট বুক ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইভিএস টেক্সট বুক ছাড়া আর কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মেম্বার অফ দ্য কমিউনিটি, রিডিং ম্যাটেরিয়ালস, সায়েন্স ল্যাব, ম্যাপ এবং ওয়ার্ড। তাহলে পরিবেশ শিক্ষার জন্য আর একটা গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে কি মেম্বার অফ দ্য কমিউনিটি। অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত লোক রয়েছে, আমাদের সমাজের যে সমস্ত সদস্যরা রয়েছে, তারাও কিন্তু ইভিএসের পার্ট, তারাও কিন্তু পরিবেশের পার্ট। তাই অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার। তারপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট উইল বি এনজয়েড বাই দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস
মানে ক্লাসে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট, নিচের কোন অ্যাসেসমেন্টটি এনজয় করবে স্টুডেন্ট ইন হচ্ছে ক্লাসে। তাহলে নিচের কোন ধরনের অ্যাসেসমেন্ট শিক্ষার্থীরা এনজয় করবে বা শিক্ষার্থী কেন্দ্রিক অ্যাসেসমেন্ট, বলছে অ্যাসেসমেন্ট থ্রু পোর্টফোলিও, পিয়ার পেপার পেন্সিল টেস্ট, ওরাল কোশ্চিন, শেয়ারিং অফ ফিডব্যাক অফ দ্য পেপার পেন্সিল। আচ্ছা পরীক্ষা দিতে কে ভালোবাসে বলো তো? কেউ কি ভালোবাসে? পেপার পেন্সিল টেস্ট মানে কি? পরীক্ষা দেওয়া, এগুলো কেউ ভালোবাসে না। আর শুধুমাত্র পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি আনন্দ পায়, অর্থাৎ এটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। ক্লিয়ার? অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, পুরো ক্লাসটা করিয়ে দিলাম, অনেক বড় ক্লাস হলো, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এগুলো একটু পড়ে যাও। আমি চেষ্টা করছি আর একটা ক্লাস প্রোভাইড করার। আমি সত্যি এতদিন এতটা ব্যস্ত ছিলাম, মানে উপায় ছিল না ক্লাস করানোর, ঠিক আছে? সেজন্য আমি আজকে ক্লাসটা প্রোভাইড করলাম। তোমরা দয়া করে যে টপিকগুলো আমি বললাম